শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস, ফিজিওলজির গল্পকথা। আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকাল পত্রিকা খুললেই, টেলিভিশনের পর্দা খুললেই যে শব্দটা সবচেয়ে বেশি আমাদের অন্তরকে কুরে কুরে খাচ্ছে, সেটা হচ্ছে ধর্ষণ। প্রতিনিয়ত নারী, শিশু সহ সবাই, বিভিন্ন বয়সের মেয়েরা, ঠিক আছে, সেটা শিশু হোক, সেটা মধ্যবয়সী হোক, কিংবা যুবতী নারী হোক, সবাই যে জিনিসটার শিকার হচ্ছে পত্রিকা খুলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধর্ষণ। তো ধর্ষণ আমাদের একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। শুধু ধর্ষণ না, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি নির্মমতা, তার সাথে হচ্ছে ইভেন ছেলে সন্তান যারা বিভিন্ন ছাত্রাবাসে আছে, অর্থাৎ মাদ্রাসায় পড়ছে, অথবা যার যে স্কুল ইয়েতে আছে, অর্থাৎ রেসিডেন্সি এরিয়াতে আছে, তাদের বিভিন্ন শিক্ষক কর্তৃক সবচেয়ে বেশি আসলে মাদ্রাসায় যে সকল শিক্ষকের মাদ্রাসায় যে ছাত্ররা, তাদের বিষয়টাই আসলে বেশি আসতেছে। ছেলে সন্তানদের প্রতি যে পাশবিক নির্যাতনের বিষয়টা সবচেয়ে বেশি আসতেছে। যেমন ক্যাথলিক ফাদারদের দিয়েও তাদের যে ছেলেদের এরকম ধরনের পাশবিক নির্যাতনের অনেক খবর আমরা পাচ্ছি, বহির্বিশ্বেও পাচ্ছি। তো সেই যে সহিংসতা আমাদের দেশে প্রকট আকার ধারণ করছে, সেটা হচ্ছে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা। কিন্তু কেন এই নারীর ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি এরকম বিরূপ আচরণ, কি উদ্দেশ্য? তো একটু এই বিষয়টা নিয়ে আমার মনে হলো যে ফিজিওলজির একটা অংশ দিয়ে যদি আমরা শারীরিক এই যে সামাজিক যে ব্যাধিটা, সেই ব্যাধিটার মূল কারণটাকে যদি একটু খুঁজতে পেয়ে গেলে একটা পার্ট যদি আমরা একটু আলোচনা করতে পারি, সেটা নিয়ে আজকের এই লেকচার। আমরা আমাদের নার্ভাস সিস্টেমে একটা অংশ পড়ে থাকি, সেটা হচ্ছে রিফ্লেক্স। আমরা জানি রিফ্লেক্স কী জিনিস? ইনভলন্টারি মোটর রেসপন্স ডিউ টু এনি সেন্সরি স্টিমুলাস। কোনো একটা স্টিমুলাসের জন্য ইনভলন্টারিলি আমার বডি যে রিয়াক্ট করে, সেটাকে আমরা বলতেছি রিফ্লেক্স। এবং রিফ্লেক্সের আদিম যে শ্রেণী বিভাগে উৎস অনুযায়ী আমরা যেটাকে ভাগ করি, সেটা হচ্ছে আনকন্ডিশন রিফ্লেক্স অ্যান্ড কন্ডিশন রিফ্লেক্স। আনকন্ডিশন রিফ্লেক্স কী জিনিস? আমি স্যালিভারি গ্ল্যান্ডের যে সিক্রেশন, সেখানে আমার যে ভিডিও আছে সেখানেও আমি এই কথাগুলো একটু বলেছিলাম যে আমরা যখন কোনো একটা খাবার মুখে দিই, তখন অটোমেটিক স্যালিভেশন আসবে। কেন আসবে? কারণ ওই খাবারটা আমার মুখের ভিতরে যখন যাবে, সেটা আমার ব্রেইনকে, আমার যে রিসেপ্টরকে স্টিমুলেট করবে, সে ব্রেইনে ইনফরমেশন করাবে, ব্রেইন বুঝতে পারবে এটা আমার খাবার, সে কিন্তু স্যালিভেশন করাবে। বা আমার যে বিপাকের যে জিনিসপত্র, অর্থাৎ আমার যে পরিপাক করার জিনিসপত্র, যে সিক্রেশন, সেগুলো সিক্রেটেড হবে, যে রস জারক রসগুলো আছে সেগুলো বের হবে এবং এটাকে খাবারটাকে পরিপাকে সাহায্য করবে। কথা শুধুমাত্র খাবার মুখে দিলেই কি আমাদের মুখে স্যালিভেশন হয় অথবা আমাদের পরিপাকের যে রস বের হতে পারে? না। আমাদের যে একটা খাবার, আমরা যখন চিন্তা করি একটা খাবারের কথা, তখন আমাদের কিন্তু মুখে স্যালিভেশন হয়। প্রিয় কোনো খাবারের কথা চিন্তা করলে, আমরা টেটুলের কথা চিন্তা করলে, মুহূর্তে মেয়েদের, যেহেতু মেয়েরাই খাবি, সেটা টক মুহূর্তে রসে ভরে যায়। খুব আমার মুখে পানি চলে আসছে। সো চিন্তা করলেই টক জাতীয় কোনো খাবার বা প্রিয় পছন্দের কোনো খাবার মুখে খাবার চলে আসলো। একই সাথে যদি একটা খাবার, লোভনীয় খাবার দেখি, সেই খাবারটাকে দেখা মাত্র কিন্তু আমাদের স্যালিভেশন পরিপাক রস বা এগুলো বের হচ্ছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হওয়ার ব্যাপার আছে। সো এটা কেন? কারণ আমার সেন্স, আমার বেড়ে ওঠা থেকে শুরু করে আমরা জেনে গেছি যে এটা আমার খাদ্য। সেটা কিভাবে? একটা শিশু যখন জন্ম নেয়, তখন কিন্তু সে যা পায় সেটাই মুখে দেয়। কারণ কি? সে জানে না কোনটা তার খাবার। তার এই যে কন্ডিশন, একটা জিনিস দেখে, সাইট সিং থট অফ ফুড, একটা খাবারের চিন্তা অথবা খাবারের দিকে দৃষ্টি তাকানো, অথবা সেটা কি দেখা, এই কারণে, অথবা গন্ধ নেওয়া, খাবারের গন্ধ, এই সব কিছু আমাদেরকে যে ইনডাইরেক্টলি স্টিমুলেশন করছে, এই যে রিফ্লেক্স তৈরি করতেছে আমাদের এই যে স্যালিভেশনের জন্য, আমাকে তার প্রতি একটা প্রলুব্ধ করছে, এটাকে আমরা বলি কন্ডিশন রিফ্লেক্স। এখন এটা আমাদের সমাজে কীভাবে তৈরি হচ্ছে? নারীর সাথে এই ধর্ষণ, নারী সহিংসতার সাথে এটার সাথে সম্পর্ক কীভাবে, সেটার একটা ছোট্ট ব্যাখ্যা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। আমরা যখন ছোট্টবেলায় আমরা যেটা বলছিলাম যে একটা শিশু যা পায় তাই মুখে দেয়। কারণ সে তখনও জানে না, তখনও তার কন্ডিশন রিফ্লেক্স তৈরি হয়নি, সে জানে না কোনটা তার খাবার, কোনটা তার খাবার না। সেজন্য সে যা পায় সেটাই কিন্তু সে মুখে দেয়। ধীরে ধীরে যখন সে বড় হয়, সে জানতে পারে যে এইটা তার খাবার, অতএব এটা মুখে দিবে, সে এটা খাবে, আর এটা তার খাবার না, এটা দিয়ে খাবে না। অর্থাৎ যেটা খাবার সেটা দেখে ধীরে ধীরে যত বড় হতে থাকে, সেই খাবারটা দেখে আমাদের যে লোভ, আমাদের প্রতি যে চাওয়া বা খাওয়ার ইচ্ছে অথবা স্যালিভেশন সেটা কিন্তু আমাদের মুখে রস ভরে যাচ্ছে, লোভ বোধ করছি, প্রলুব্ধ হচ্ছি সেই খাবারের প্রতি আমরা। কারণ আমি জানি এটা আমার খাবার।
আবার যেমন এক একটা সমাজে এক এক ধরনের খাবার হচ্ছে আমরা খাই। আজকে আমাদের দেশে যেটা খাবার একেবারে হারাম বা আমরা যেটাকে নিষিদ্ধ অথবা আমরা যেটা খেতে অপছন্দ করি, অন্য দেশে হয়তো সেটাই খুব লোভনীয় খাবার। সম্পর্ক হিসাবে বলি যে শুকরের মাংস আমরা খাই না, আমরা শুকর দেখলে ঘেন্না ইহু করি, কারণ আমি ছোটোবেলা থেকে আমার ওই কন্ডিশন রিফ্লেক্স তৈরি হয়নি। আমি জানতে পারি না যে শুকরের মাংসটা আমার জন্য খাবার না, এটা আমি জেনে গেছি আমার জন্ম থেকে, ঠিক আছে, অ্যাজ এ মুসলিম হচ্ছে কালচারে বেড়ে ওঠার জন্য। আবার অন্য কালচারে যে বেড়ে উঠতেছে সে কিন্তু হচ্ছে জানতেছে যে না এটা তার খাবার, সে খেতে পারছে। একটা খ্রিস্টানের কাছে এটা হয়তো খেতে পারে, বা হিন্দু হতে পারে সে খেতে পারে। তার মানে কি বেড়ে ওঠা ধীরে ধীরে আমাকে তৈরি করে দিচ্ছে কোনটা আমার খাদ্য, কোনটা আমার খাদ্য না, কোনটা আমার না, কোনটা আমার জন্য, কোনটা আমার জন্য নয়। এটাই আমার কন্ডিশন রিফ্লেক্স। আমরা যদি ব্রডভাবে চিন্তা করি, এটাই আমার কন্ডিশন রিফ্লেক্স তৈরি করে দিচ্ছে। আমার ব্রেন সেট আপ হচ্ছে, রিফ্লেক্স আমার কন্ডিশন তৈরি হয়ে যাচ্ছে আমার ব্রেনের ভিতর যে এটা আমার জন্য, এটা আমার জন্য না, ঠিক আছে। আবার বাইরের দেশে যে বা যারা খাবে শুকর, তারা কিন্তু শুকরের মাংস দেখলে বা এরকম একটা নাদুস শুকর দেখলেই হয়ে যাবে লোভনীয় করবে যে এটাকে খাওয়া যায়, কারণ জানি সেটা তার খাবার। তাহলে তার কন্ডিশন রিফ্লেক্স কিন্তু তৈরি হচ্ছে ওইভাবে তার বেড়ে ওঠার জন্য। একটা গাছের পাতা যখন আমরা দেখি ছোটোবেলায়, ছোটো বাচ্চার সামনে যখন একটা গাছের পাতা দেবে, সে কিন্তু ছিঁড়তে পারলে ওটাকে মুখে দিবে, কারণ সে জানে এটা না, যে এটা তার খাবার না। কিন্তু যখন আমরা একটু বেড়ে উঠি, আমি যখন জানতে পারি এটা গাছের পাতা, এটা আমার খাবার না, তখন কিন্তু আমি সেই গাছের পাতাটা খাই না, কারণ আমি জানি আমার কন্ডিশন রিফ্লেক্স তৈরি হয়ে গেছে, আমি জানি যে এটা আমার খাবার না। কিন্তু সেই গাছের পাতা দিয়েই ওকে দিবে যখন একটা মিষ্টি ফল, খুব লোভনীয় একটা আম, সেটা কাঁচা হোক পাকা হোক, তারপরে অথবা যদি তেঁতুল অথবা অন্য কোনো রসালো ফল, আমরা কিন্তু সেটা খাওয়ার জন্য প্রলুব্ধ হই। এটা কিন্তু আমার কন্ডিশন রিফ্লেক্স। আমার কন্ডিশন রিফ্লেক্স তখন জানান দেয় এটা আমার খাবার, এবং আমি কিন্তু অটোমেটিক আমার মুখে সালাইভেশন চলে আসতেছে, কারণ আমার কন্ডিশন রিফ্লেক্স। এই কন্ডিশন রিফ্লেক্স আমার ধীরে ধীরে বেড়ে ওঠে, আমার এক্সপিরিয়েন্স, আমার যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি গ্যাদার করতেছি আমার এই রিফ্লেক্সটা, আমি তাদের বুঝতে পারতেছি আমার সালাইভেশন হচ্ছে কেন, কারণ আমি জানি এটা আমার খাবার। এখন কি হচ্ছে আমাদের, আমরা যখন একটা ছোটোবেলা থেকে বেড়ে উঠছি, আমাদের পরিবারগুলো বিশেষ করে গত কয়েক শতকে আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের ভাবনার জায়গাগুলোতে অনেক সংকুচিত হয়ে গেছে। আমাদের শিক্ষাটা মানবিকতা বাইরে চলে গেছে। শিক্ষাটাকে আমরা হচ্ছে শুধুমাত্র একটা সার্টিফিকেট পাওয়ার উপায় মনে করছি, যে কোনোভাবে সহজ সরল যে কোনো রাস্তা দিয়ে, 2 নম্বর রাস্তা হোক, যেভাবে হোক আমরা একটা সার্টিফিকেট পেতে চাই। রবীন্দ্রনাথ বলতেন শিক্ষার দুটো উদ্দেশ্য আছে, একটা ছোট কিন্তু প্রয়োজনের। কি প্রয়োজনের? এটা দিয়ে আমরা লেখাপড়া করব, একটা ভালো ডিগ্রি নেব, সেটা দিয়ে চাকরি জোগাড় করব, সেই চাকরি করি বা ব্যবসা করি, যেটা করি সেটা দিয়ে আমার অর্থাৎ জীবনের ভরণ পোষণ করব, অর্থাৎ এটা দিয়ে আয় ইনকাম করে আমরা হচ্ছে জীবিকা নির্বাহ করে আমরা হচ্ছে আমাদের জীবন চালাব। এটা কিন্তু শিক্ষার ছোট অংশ। আরেকটা অংশ হচ্ছে বড়। সেই বড় শিক্ষাটা কি করবে আমাদের? বড় শিক্ষাটা আমাকে মানবিক হতে সাহায্য করবে, আমাকে মানুষ হতে সাহায্য করবে। আমাকে মানুষের যে শিক্ষার যে আলো বলতে যেটা বোঝায়, শিক্ষার যে জ্ঞানের যে আলো, সেই জ্ঞানের আলো আমাদের ভিতরকে যে আলোকিত করে, সেই আলোকিত করার কাজটা হচ্ছে শিক্ষার এই বড় জায়গাটা। এই বড় জায়গাটাই আমাদের শিক্ষা থেকে এখন আমরা যা পড়ছি, যা করছি, যা কিছু আমাদের জীবনযাপন, সেটা পারিবারিক শিক্ষা হোক, একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা হোক, সবখান থেকে বড় যে প্রয়োজনটা সেটা সরে গেছে। আমাদের জীবনের শুধুমাত্র ছোট প্রয়োজন, শিক্ষার যে ছোট্ট উদ্দেশ্য, সেটা মুখ্য হয়ে গেছে। সেটা সারা পৃথিবীর গ্লোবালাইজেশন বলুক, পুঁজিবাজার বলুক, বা যে কোনো কারণে এখন ভাইটাল হয়ে গেছে আমাদের কাছে অর্থ প্রতিষ্ঠা, এবং সেটার মাধ্যমে সুখকে কিনে নেওয়া। সুখ নামক মায়াহরিণ, তাকে কিনে নাও, এটাই হয়ে গেছে আমাদের জীবনের উদ্দেশ্য। আমাদের পরিবারগুলো কি হচ্ছে? আমাদের পরিবারে যে আগে একটা পরিবারের ভিতরে একটা শিশুকে বেড়ে ওঠার ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা একটা বাচ্চার ভিতরে ইনফিউজ করার চেষ্টা করতাম, একটা বাচ্চাকে মানবিকতা শেখানো, জীবনবোধ শেখানো, অন্যের প্রতি রেসপেক্ট করা শেখানো, আগে যেহেতু একটা যৌথ ফ্যামিলি ছিল, পরস্পরের সাথে শেয়ারিং করা জিনিসটা, সেইটাকে শেখানো, সহনশীলতা শেখানো, এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের পরিবারগুলো সেভাবে তাদের সন্তানদের শেখাতে পারছে না। তার ফলে তার কন্ডিশন রিফ্লেক্সটা কী হচ্ছে? একটা ছেলে সন্তানকে আমরা বেড়ে হচ্ছি কীভাবে? তুমি একটা ছেলে, তোমার যে কোনো কিছু করার ক্ষমতা আছে। আমাদের পরিবারগুলোতে এখন, আগেও ধারণা ছিল, সেটা হয়তো শিক্ষার কারণে বা শাসনের কারণে সেটা একটু অবদমিত থাকতো, বাট এখন এটা অনেক বেশি, যেহেতু অবদমনটা নেই, যেহেতু পারিবারিক শাসনটা অনেক হয়ে গেছে, যেহেতু পারিবারিক শিক্ষা মূল্যবোধ সব কিছু এখন প্রায় ধ্বংসের মুখে, শিক্ষার প্রকৃত ইটা নেই। একটা শিশু
জন্মের পরে স্কুলে যেতে যেতে 4, 5, 6 যদি আর্লিও দেয় তাও 4 বছরের আগে না, এই 4টা বছরের পিরিয়ড কিন্তু সে পরিবারটাকে যা শেখাবে সেটাই কিন্তু তার ভিতরে সেট আপ হবে। অর্থাৎ তার কন্ডিশন রিফ্লেক্সটা কিন্তু তৈরি হচ্ছে, সেটা তার ব্যবহারের রিফ্লেক্স হোক, তার খাদ্য চুজের রিফ্লেক্স হোক, সেটা তার যে কিছুই হোক, সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে পরিবার। অতএব পরিবার হচ্ছে ভাইটাল জিনিস যেটা কন্ডিশন রিফ্লেক্সটাকে তৈরি করে দিচ্ছে। আমরা এই জায়গাটাতেই গলত রয়ে গেছি। এরপরে সে একটা স্কুলে যাচ্ছে, সেইখানে তার শিক্ষকটাকে কি শেখাচ্ছেন, তাকে অ্যালফাবেট শেখানোর পাশাপাশি জীবনবোধ কতটুকু শেখাচ্ছেন, তাকে নৈতিকতা কতটুকু শেখাচ্ছে, সময়ানুবর্তিবাদ কতটুকু শেখাচ্ছে, মানবিকতা কতটুকু শেখাচ্ছে, এই জিনিসগুলো তার ভিতরে সে কন্ডিশন রিফ্লেক্স তৈরি করবে। ঠিক আছে, যেটা তাকে মানবিক মানুষ হতে সাহায্য করবে। বাট আমরা এই জায়গাটাকে করতে পারছি, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো অনেক বেশি সার্টিফিকেট নির্ভর হয়ে গেছে। আমরা শিক্ষকরাও কি পাচ্ছি আমাদের মানে শিক্ষার্থী যারা আছে তাদের ভিতরে সেই রকম মানবিকতা তৈরি করতে, নৈতিকতা তৈরি করতে? না, আমাদের সময়টুকু শুধু হচ্ছে ক্লাস পিরিয়ডে আমরা পড়িয়ে অথবা তার বাইরে কোচিং করিয়ে কোনোভাবে যদি অর্থ ইনকাম করে নিজে ভালো থাকা যায়। আমার ছাত্রটা কতটুকু উন্নতি হলো, কতটুকু মানবিক হলো, কতটা মানুষ হলো, কতটা নৈতিকতা সম্পন্ন হলো, অর্থাৎ শিক্ষার আলো আমি যেটা পড়াচ্ছি সে ABCD হোক আর যাই হোক, সেইটার যে আলো সেটুকু তার ভিতরে কতটুকু ঢুকতে পারছে, সেই শিক্ষাটাকে মজা মাতে নিচ্ছে কিনা, সেই শিক্ষাটাকে শুধু একটা বোঝাভাবে নিচ্ছে কিনা, সেইটুকু জানারও খুব বেশি প্রয়োজন মনে হয় না আমরা বোধ করছি। আর বোধ করছি না বলে আমাদের আজকে যে প্রজন্ম তৈরি হচ্ছে তারা দিশেহারা, তাদের সামনে কোনো হচ্ছে আইডল নাই, তাদের সামনে কোনো এরকম অবয়ব নেই যেটাকে দেখে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। সে চোখ খুলেই দেখতে তার চারপাশের মানুষগুলো কোনো না কোনোভাবে হচ্ছে উল্টো রাস্তা, বিপথগামী কোনো পথ দিয়ে কোনোভাবে অর্থ উপার্জন করে নিজেকে প্রতিষ্ঠানের চেষ্টা করতে, সেটা পরিবারে তার বন্ধুদের হোক বা হচ্ছে শিক্ষক হোক, যাকে হোক, অথবা তার নেতাই হোক, যাকেই দেখছে সে দেখছে এই পথে, যার ফলে সে কিন্তু সেই পথটাকে বেছে নিচ্ছে, সে মনে করছে এটাই হচ্ছে স্বাভাবিক পথ। আমরা যেমন হাস্যরস করে বলি আজকাল করোনা আছে, আমরা সবাই মাস্ক পরছি, এবং এভাবে যদি আমরা মাস্ক পরতে থাকি এক সময় হয়তো পরবর্তী প্রজন্ম মনে করবে নাকটা হচ্ছে আসলে একটা গোপন জিনিস, এটাকে আসলে ঢেকে রাখতে হয়। এটা কিন্তু এক ধরনের কন্ডিশন রিফ্লেক্স তৈরি করবে। যদি আমরা এভাবে বছরের পর বছর এই মাস্কটা পরে থাকি, তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু এই ধারণা নিয়ে তৈরি হবে যে নাক হচ্ছে একটা গোপনীয় জিনিস, এটাকে ঢেকে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে তার ভিতরে একটা কন্ডিশন রিফ্লেক্স তৈরি করে দিচ্ছে যে হচ্ছে আমাকে নাক ঢেকে রাখতে হবে। যেমনভাবে আমরা পর্দাটা করি, নারীর পর্দা বা নারীর দেহ লুকিয়ে রাখার যে ব্যাপারটা, ছোটবেলা থেকে একটা মেয়েকে এবং একটা ছেলেকে কি শিক্ষা দিচ্ছে আমরা, তাদের ভিতরে কন্ডিশন রিফ্লেক্সগুলো আমরা কীভাবে তৈরি করছি। একটা মেয়েকে তৈরি করা হচ্ছে তুমি মেয়ে, তুমি একটা ছেলের অধীনে থাকবা, তোমার নিজস্বতা বলে কিছু নেই। হ্যাঁ, এটা তো অনেকে দ্বিমত করবে যে না ম্যাডাম, অনেকেই তো আছে যারা সামনে এগিয়ে যাচ্ছে, সেটা আছে, কত পার্সেন্ট আছে। আমরা যারা চিকিৎসকরা একেবারে প্রান্তিক লেভেলে কাজ করি, যারা চিকিৎসকরা একেবারে সরাসরি, ঠিক আছে, মানুষদের সাথে চিকিৎসার সুবাদে মানুষের অনেক কাছাকাছি যেতে পারি, তারা জানি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা কি, তারা জানি আসল সত্যটা কি, কত পার্সেন্ট নারী আসলে সামনে আগাতে পারতেছে এবং তাদের স্ট্রাগলটা কি, তাদেরকে কিসের মধ্যে দিয়ে যেতে পারছে। ঠিক আছে, তাহলে এই যে পরিবারে তৈরি হচ্ছে একটা মেয়েকে বলা হচ্ছে যে তুমি মেয়ে, তুমি হচ্ছে একটা পুরুষের খাদ্য, অর্থাৎ আমি মেয়েটাকে ভিতরে সেই কন্ডিশন রিফ্লেক্স তৈরি করে দিয়েছি যে আমি খাদ্য, সেটা সে বুঝে যাচ্ছে। আমার চুল দেখলে আরেকজনের হচ্ছে ডিজায়ার বাড়তে পারে, আমার মুখ দেখলে আরেকজনের ডিজায়ার বাড়তে পারে, আমার বডি দেখলে তো ডিজায়ার বাড়তেই পারে, এটা তৈরি হচ্ছে তার ভিতরে। তাহলে সে সংকুচিত হচ্ছে এবং সেকে ধারণা দেওয়া যাচ্ছে যে তোমার নিজস্বতা বলে কিছু নাই, তোমার চাহিদা বলে কিছু নেই। এই জন্য মেয়েদের যত ডিজায়ার সব কিছু অপরিমিত থাকে। একটা ছেলেকে কি শেখাচ্ছে, ছেলেকে শেখানো হচ্ছে সোনার আংটি বাঁকা হলেও সোনারই থাকে, অর্থাৎ ছেলে যত কিছুই হোক, তার যত অপরিণতি থাকে, সে একটা ছেলে এবং সমাজে তার একটা মূল্যায়ন থাকে। আর এই কারণে আমরা চিকিৎসক সবসময় দেখি যে প্রতিটা পরিবারের মধ্যে ছেলে সন্তানের প্রতি এক ধরনের উন্মাদনা থাকে যে ছেলে সন্তান থাকতেই হবে পরিণতি, তাহলে না হলে কি হবে না, বংশ আগাবে না, তাহলে কোনো কাজ হবে না, আর মেয়েদেরকে বিয়ে দিয়ে আরেকজনের সংসার দিতে হবে, মেয়েদের দিয়ে আসলে কিছু হয় না। এই টাইপের একটা মানসিকতা নিয়ে আমরা সেই আদিমকাল থেকে বেড়ে উঠতেছি এই সমাজে। এবং আমরা ছেলেটাকে যখন বারণ করছি তার ভিতরে তাহলে কী কন্ডিশন রিফ্লেক্স দিয়ে দিচ্ছি, আমি রিফ্লেক্স জানিয়ে দিচ্ছি যে আমরা পরিবার থেকে জানিয়ে দিচ্ছি যে ওটা মেয়ে, ওটা একটা নারী, ওটা তোমার খাদ্য, ওটা তোমার খাদ্য, ওর উপর তোমার অধিকার আছে। এবং
এই যে তার মাথার ভিতর ঢুকে যাচ্ছে নারীর শরীর মানে খাদ্য, এবং যখন পিউবার্টির সময় হচ্ছে আমরা তাদেরকে উপযুক্ত সেক্সুয়াল যে শিক্ষা, যেটাকে আমরা বলি যৌন শিক্ষা। যৌন শিক্ষা মানে হচ্ছে কাউকে মানে কিভাবে যৌনতা করতে হয় সেটা শেখানো না। যৌন শিক্ষা মানে হচ্ছে পিউবার্টির সময় তার কী কী পরিবর্তন আসতে পারে, একটা নারীর শরীরে কী পরিবর্তন আসতে পারে, একটা পুরুষের শরীরে কী কী পরিবর্তন আসতে পারে, সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই জিনিসটা বাচ্চাদেরকে শেখানো। এটা নিয়ে আমাদের পরিবারের হচ্ছে কেউ কথা বলে না। এই জিনিসটাকে আমরা অত্যন্ত গোপনীয়ভাবে রেখে দিই। রেখে দেওয়ার ফলে কি হয়, এই সে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে ছেলেরা এই যে যৌন শিক্ষাটা হয় পায় তার বন্ধুর, যে নিজেও ওই ব্যাপারটা পুরোপুরি অকবল না, অথবা বাড়িতে বড় হলে ড্রাইভার, কাজের লোক, পাশের বন্ধু, পাড়ার লোক, এদের কাছে, অর্থাৎ বাইরের আউটসাইডার যারা, যাদের এই সম্বন্ধে অত ভালো জানা নেই, তাকে এমন সব কিছু জিনিস ইনফিউজ করা হয় যে কারণে সে কিন্তু তার ভিতরে একটা কন্ডিশন রিফ্লেক্স তৈরি হয়ে যাচ্ছে, যে আসলে তার ভিতরে একটা বিকৃত চাওয়া তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু উপযুক্ত পারিবারিক শিক্ষা নেই, যেহেতু উপযুক্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, সে জেনেই যাচ্ছে না যে আসলে হচ্ছে যৌনতা কী জিনিস, আসলে একটা মানুষের প্রতি রেসপেক্ট কী জিনিস, আসলে সম্পর্কটা কী জিনিস, একটা মানুষের প্রতি একটা মানুষের যে ফিজিক্যাল বিষয়টা, সেই বিষয়টা আসলে কতটা রেসপেক্ট এবং হচ্ছে উপযুক্ত পরিবেশের মধ্য দিয়ে যাওয়া উচিত সেটাও বুঝে না। এবং তারপরে যে পয়েন্টটা চলে আসতেছে সেটা হচ্ছে এখনকার অবাধ অন্তর্জালের ব্যবস্থা। এই অবাধ অন্তর্জালের ব্যবস্থার কারণে কি হচ্ছে, ইন্টারনেট, ফ্রি ইন্টারনেট, আমরা যে এখন এত ইন্টারনেটের জগতে আছি, আমাদের কোনো রেস্ট্রিকশন নেই। আমাদের কোন বয়সে কোন জিনিস দেখতে হবে আমাদের বাবা মারাও জানে না। আমার বাবা মারাও রেস্ট্রিক্টেড করে দেয়নি যে এই জিনিসটা তুমি এখন দেখতে পারবে না, অথবা এটা এভাবে দেখা উচিত। ওই যে বললাম, যেহেতু শিক্ষা নেই, পারিবারিক শিক্ষা নেই, যেহেতু উপযুক্ত হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, যেহেতু শিক্ষার জ্ঞান সেরকমভাবে ঢুকতেছিল, সে শুধু কিছু জিনিস মুখস্থ করতেছে এবং মুখস্থ করে দিয়ে পরীক্ষা দিয়ে নিজেকে কাবিল মনে করতেছে, নিজেকে উপযুক্ত মনে করতেছে। সেই উপযুক্ত মনে করার করে নিজেকে উপযুক্ত খুব স্ট্যাবলিশ মানুষ মনে করতেছে, কিন্তু ভেতরে যে জ্ঞানটা, সেই জ্ঞানটা তৈরি হচ্ছে না। তার ফলে তার চারপাশে ইন্টারনেট হোক বা ওগুলোর মাধ্যমে যে সে যা দেখছে, চারপাশের মানুষের প্রলুব্ধ হয়ে সে যা দেখছে, যা ভাবছে, সেই জায়গাগুলোতেই সমস্যা রয়ে যাচ্ছে। তারপরে নারী শুধুমাত্র তার কাছে একটা যৌনতার ভাণ্ডার বলেই মনে হচ্ছে। তাহলে তার কন্ডিশন রিফ্লেক্স কীভাবে তৈরি করছি আমরা? তার কন্ডিশন রিফ্লেক্স তাকে বেড়ে ওঠার জন্য শিক্ষা দেওয়া, পারিবারিকভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে, যে কোনোভাবে হোক, আমরা এমন কন্ডিশন রিফ্লেক্স তার ভিতরে তৈরি করে যাচ্ছি যে নারীর প্রতি তার হচ্ছে একটা প্রলোভন, একটা লোভ, একটা লালসা তৈরি হচ্ছে। প্রশ্ন আসছে মেয়েদের হচ্ছে পোশাক হচ্ছে মেয়েদের পোশাকের কারণেই ধর্ষণ হয়। প্রশ্ন আছে 1960 সালে মেয়েরা যে জামা কাপড় পরতো, তার চেয়ে আজকে আরও অনেক শালীনভাবে মেয়েরা জামা কাপড় পরে। অধিকাংশ মেয়ে হচ্ছে হিজাব পরছে, বোরকা পরছে। তারপর কেন ধর্ষণ বেড়ে গেল? কারণ 60 সালে মানসিকতা আর এখনকার মানসিকতা, আজকে 60 বছর, 60 ইয়ার্সের পরে আমাদের মানসিকতা যতটা অ্যাডভান্স হওয়া হচ্ছে, আমরা তার চেয়ে বেশি পিছিয়ে গেছি। আর পিছিয়ে যাওয়ার কারণে আমার ভিতরে লাভের প্রতি ওই লালসাটা বেড়ে গেছে। আমাকে এই লালসা থেকে সরিয়ে আনা যে জ্ঞান, এই লালসাটাকে ভালো দিকে টার্ন নেওয়ার জন্য যে জ্ঞান, যে কন্ডিশন রিফ্লেক্স আমার ভিতরে তৈরি হওয়ার কথা, সে তৈরি করতে পারছি না। কারণ তৈরি করার মতো ওই হচ্ছে পিউবার্টিতে আসা ছেলেটাকে, অথবা সেই যে বেড়ে উঠছে যে কিশোরটাকে, সেটাকে আমরা দিতে পারছি না, তার ভিতরে সেই রিফ্লেক্স তৈরি করতে পারছি না বলেই তার ভিতরে জিঘাংসাটা তৈরি হচ্ছে। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ধর্মীয় ব্যাপার। আমরা ধর্ম মানি, কিন্তু ধর্ম সত্যিকার অর্থে যে কথাগুলো বলছে সেগুলোকে মানি না। আমাদেরকে মৌলবাদীরা অথবা আমাদের তথাকথিত হচ্ছে ধর্মীয় নেতারা নিজেদের সুবিধার জন্য যা গিলাতে চাচ্ছে, আমরা সেটাকে গিলছি। ধর্ম মনে করে আমরা সেটাকে গিলছি। ফলে কুসংস্কার কোনটা, কোটা কোন সংস্কার, কোটা আমার সংস্কৃতি, আর কোনটা আমার শিক্ষা, এই জিনিসগুলোকে আমরা আলাদা করতে পারছি না। আমার ভিতরে সেই জিনিসই আলাদা করতে পারছি না। যদি হতো, তাহলে আজকে আমার ধর্ম আমাকে বলছে যে তোমার দৃষ্টি যদি এরকম কোনো জায়গায় যায়, সেখানে যদি তোমার অপতৃপ্তি কোনো কিছু থাকে, তুমি সেটাকে দৃষ্টি নামিয়ে নেবা, দ্বিতীয়বার তাকানোর কথা না। তাহলে একটা মেয়ে যখন পাশ দিয়ে যাবে, সে যে অবস্থায় থাকে, ইভেন সে যদি বিবস্ত্র অবস্থায়ও থাকে, তারপরেও কিন্তু যার ভিতর সেরকম ঈমান আছে, তার কিন্তু দ্বিতীয়বার তাকানোর কথা না। তাহলে কেন একটা বোরকা পরা মেয়ে ধর্ষিত হচ্ছে? তাহলে কেন এত মানুষ যারা ধর্ষণের অভিযোগে ধরা পড়ছে, তাদের লেবাস এত বেশি? কথা হচ্ছে ওই যে দশকের পর দশক ধরে আমরা পারছি না আমাদের ভিতরের এই শিক্ষার আলো দিয়ে কন্ডিশন রিফ্লেক্সটাকে ঠিক করতে। আমরা পাচ্ছি না আমাদের মেয়ে সন্তানের ভিতরে ওইটুকু শক্তি জোগাড় করে দিতে, তৈরি করতে। আমরা একবারও ভাবছি না আমার ছেলেকে যে ভাবনাটা দিয়ে আমি বেড়ে উঠাচ্ছি, যে কন্ডিশন রিফ্লেক্স তার ভিতরে তৈরি করে দিচ্ছি, তার ফলে আমার ঘরের যে মেয়েটা, সেই মেয়েটাই বিপদে পড়ছে।
কারণ প্রতিটা ঘরেই একটা হলেও মেয়ে আছে, সেটা আমার হোক, পাশের ভাইয়ের হোক, বোনের হোক, আত্মীয়ের হোক, আছে একটা মেয়ে আছে। যদি ছেলে থাকে 4টা, একটা মেয়ে হলেও আছে ওই পরিবারের মধ্যে। অতএব সে 4টা ছেলেকে যে জিঘাংসা, যে লোভ বা লালসার ভিতর দিয়ে আমি বড় করছি, যে রিফ্লেক্স তার ভিতরে, কন্ডিশন রিফ্লেক্স তার ভিতরে তৈরি করে দিচ্ছি, সে ফলে কিন্তু তার মেয়েটাই হচ্ছে বিপদে পড়ছে। তাই নারী আজ বাইরে বেরোতে পারছে না, নারীর পোশাককে প্রধান করা হচ্ছে। যদি পোশাক কারণ হয়ে থাকে, তাহলে শিশু সন্তান কেন ধর্ষিত হচ্ছে? তাহলে 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা কেন ধর্ষিত হচ্ছে? যদি পোশাক কারণ হয়ে যেতে, তাহলে হচ্ছে একটা মাদ্রাসায় অথবা অন্যখানে কোনো শিক্ষক কর্তৃক কেন ছেলে সন্তানরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে? কারণ আমার শিক্ষা, কারণ আমার কন্ডিশন রিফ্লেক্স। আর এই জায়গা থেকে মুক্তি পেতে হলে আজ বাংলাদেশ সারা পৃথিবীতে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শটা নিয়ে, বা আমাদের মুক্তিযোদ্ধারা যে কষ্টটা নিয়ে যাদের আত্মত্যাগ করছিলেন, যার ফলে আমাদের দেশটা পেয়েছিলাম, সে দেশটা কিন্তু এই জন্য পাওয়া হয়নি। এই দেশটাকে শিক্ষায়, জ্ঞানে, আলোতে সমৃদ্ধি পাওয়ার জন্যই আমরা দেশটা পেয়েছিলাম। দেশটাকে এইভাবে প্রতিদিন পাতা খুলে ধর্ষণের ছবি দেখার জন্য না, সহিংসতার ছবিটা দেখার জন্য না, দুর্নীতিবাজদের চেহারা দেখার জন্য না। আমরা দেশটাকে সোনার বাংলা করার জন্যই দেশটার জন্য আত্মত্যাগ করেছিলেন এত মানুষ। বাট আমরা কি পেয়েছি? আমরা কি করছি? আমরা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক হয়ে, আত্মকেন্দ্রিক হয়ে, নিজেদের লোভ, নিজেদের লালসা, নিজেদের জীবনসাকে পরিত্রাণ করার জন্য কোনো রকমের শিক্ষা নামক একটা সার্টিফিকেট জোগাড় করে সেটা দিয়ে নিজেকে উপরে ওঠার সিঁড়ি মনে করতেছি, চারপাশে সব কিছু ভুলে যাচ্ছি। আমি আমার বাচ্চাকে মানুষ করতে পারছি না, আমি আমার সন্তানকে মানুষ করতে পারছি না, সে তার সন্তানকে মানুষ করতে পারছে না। তার ফলে সমাজে আজকের এই পর্যায়ে আসছে। এই পর্যায়ে তো একদিনের বিষয় না, এই পর্যায়ে আসছে কয়েক দশকের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের সংস্কৃতির নষ্ট হওয়া। কারণ আমি বাঙালি সংস্কৃতির মানুষ, আমি বেড়ে উঠছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, বাংলার যে আবহমান কালের যে সংস্কৃতি সেটাই আমার জায়গা, সেটাকে ধরে তারপরে আমাকে আগাতে হবে। আমি সারা পৃথিবীর সাথে মিলবো, অবশ্যই মিলবো, কিন্তু সবার আগে আমাকে যেটা মানতে হবে সেটা হচ্ছে আমার বাঙালি সত্তা। আমি বাঙালি, আমি আরবিতে কথা বলতে পারবো না কারণ আমি বাঙালি, আমি ইংরেজিতে কথা বলে যেতে পারবো না, হয়তো প্রয়োজনের তাগিদে ইংরেজিতে কথা বলবো, কিন্তু যে কথাটা বলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো, যে ভাষাটা, সেটা হচ্ছে বাঙালি। সো যে জিনিসটায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো সেটা হচ্ছে বাংলা গান শুনে, যে জিনিসটায় আমি স্বাচ্ছন্দ্য শুনবো সেটা হচ্ছে বাংলা কবিতা পড়ে, বাংলা গল্প পড়ে, আরবিতে না, হিন্দিতে না, ইংরেজিতেও না, কারণ আমি বাঙালি। সো আমার এই বাঙালি সত্তা থেকে আমি সরে আসছি কেন? কারণ আমার শিক্ষা। সরে আসছি কেন? কারণ আমার পারিবারিক অবক্ষয়। সরে আসছি কেন? আমার সামাজিক অবক্ষয়। প্রত্যেকটা জায়গায় আমরা কাগজ বানিয়ে রাখছি, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের ভেতরে প্রত্যেকটা একটা শিশু যে বেড়ে উঠছে তার যে রিফ্লেক্স, সেই রিফ্লেক্সটাকে আমরা ঠিক করতে পারছি না। নারীর প্রতি এই যে সহিংসতার বিপক্ষে আমরা হচ্ছে ধর্ষণের যে শাস্তির প্রয়োগ, আমরা মৃত্যুদণ্ড কামনা করছি অবশ্যই, কিন্তু এটা দিয়ে কি কোনো পার্মানেন্ট সলিউশন হবে? এটা সাময়িক। কারণ হচ্ছে গত কয়েক দশকে আমরা যে গোষ্ঠী তৈরি করে ফেলছি, যে প্রজন্ম তৈরি করে ফেলছি, তাদের ভিতরে যে মানসিকতাকে, কন্ডিশন রিফ্লেক্স আমরা ঢুকিয়ে ফেলছি, সেটা থেকে পরিত্রাণের উপায় কিন্তু নেই। অর্থাৎ তাদেরকে আমাদের কী করতে হবে? তাদের জন্য দরকার প্রয়োজন শাস্তি, কঠোর শাস্তি। সেই কঠোর শাস্তি যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে সম্ভব হবে এখান থেকে। আর তার আগে যে প্রজন্ম তৈরি হচ্ছে, অর্থাৎ যে শিশু আজকে জন্ম হলো, যে 30 বছর পর 20 বছর পরে হচ্ছে তার যৌবনকালকে উপভোগ করবে, তাকে শিক্ষা দিতে হবে, তার ভিতরে সেই কন্ডিশন রিফ্লেক্সটা তৈরি করে দিতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে যে ছেলে হোক মেয়ে হোক দুটোই মানুষ। প্রকৃতি দুজনের শারীরিক গঠন ভিন্ন তৈরি করবে, এটাই স্বাভাবিক। কারণ দুটো ভিন্ন প্রজাতি না হলে হচ্ছে কি হবে না, নতুন প্রজন্ম তৈরি হবে না। এই জন্য শারীরিক গঠনে দুজনের অবশ্যই আলাদা হবে, কিন্তু দুজন মানুষ হিসেবে তাদের যে অধিকার সেটাতে কোনো আলাদা হবে না। একটা মেয়ে মানুষ, একটা ছেলে মানুষ, তারা সে মানুষের যে চাহিদা সেই হিসাবে বড় হবে। প্রশ্ন হচ্ছে যে একটা ছেলে যখন লুঙ্গি পরে হাঁটতেছে, শর্ট প্যান্ট পরে হাঁটতেছে, খালি গায়ে হাঁটতেছে, আমাদের দেশে আমরা মেয়েরা কখনো কিন্তু কোনো ধরনের বোধ করি না। কেন বোধ করি না? আমি জানি কথাগুলোর জন্য অনেক সমালোচিত হতে হবে, কিন্তু আমি একটু শুধু ক্লিয়ার করতে চাই কেন হই না। কারণ ওই কন্ডিশন রিফ্লেক্স ছোটোবেলা থেকে একটা যে মেয়ে বড় হচ্ছে সেগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সে মনে করছে এটাই স্বাভাবিকতা। এই কন্ডিশন রিফ্লেক্স তার ভিতর তৈরি হয়ে গেছে যে হ্যাঁ এটা তো স্বাভাবিক, একটা ছেলে এভাবে থাকতেই পারে।
এটা নিয়ে কিন্তু তার ভিতরে কোনো ডিজায়ার হতেছে না, সে কিন্তু পুরুষকে খাদ্য ভাবতে পারছে না, পুরুষকে তার খাদ্য ভাবতেছে না, কারণ তাকে ওভাবে বের করা হচ্ছে, এই যে তার ভিতরে ওই কন্ডিশন রিফ্লেক্স তৈরি করা যাচ্ছে, সেই জন্য পুরুষকে কেউ খাদ্য ভাবতেছে না। যদি ভাবতো তাহলে ছেলেরা মনে হয় আবাতে ঘুরে বেড়াতে পারতো না। মেয়েদের জন্য, ছেলেদের ক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু সে বেড়ে উঠতেছে, তার কন্ডিশন রিফ্লেক্স তৈরি করেছে, মেয়ে মানেই তার খাদ্য, সেহেতু সে হচ্ছে মেয়েকে কিন্তু সে খাদ্য বস্তু হিসেবে টানতেছে। অনেকে বলে খাবার ঢেকে রাখতে হয় যাতে মাছি না জানে যেন পুরুষ মানুষ মাছি কিনা, মাছির সাথে কারো তুলনা করা হয়। প্রশ্ন হচ্ছে যে জানে এটা আমার খাবার, সেটা ঢেকে রাখলেও সে জানে এটা নিচে খাবার আছে, আমাকে এটা খেতে হবে। তাই যতই ঢেকে রাখি, যদি এই জায়গাটা ঠিক না করা যায়, আমার এটার ভিতরে যে রিফ্লেক্সটা আমি ছোটোবেলা থেকে বেড়ে উঠতেছি সেটাকে যদি ঠিক না করা যায়, তাহলে আমি যতই ঢেকে রাখি ওখানেও আমার খাবার আক্রান্ত হবে। তাই যদি বাংলাদেশকে এই ধর্ষণমুক্ত বাংলাদেশ বানাতে চাই, নারীর প্রতি সহিংসতা মুক্ত করতে হয়, তাহলে শুধু হচ্ছে এই শাস্তি দিয়ে হবে না, আমাদের প্রত্যেকটা পরিবারকে প্রত্যেকটা পরিবারে তার সন্তান যে মানুষ করে, তাদের যে প্রতি যে সেটা পরিবর্তন করতে হবে। একটা সন্তানকে, একটা ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে মানুষ হিসেবে গ্রহণ করতে হবে, উপযুক্ত মানবিক শিক্ষা দিতে হবে, প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলোকে মানবিক বানাতে হবে, নৈতিক সম্পন্ন অর্থাৎ নৈতিকতা সম্পন্ন বিজ্ঞান মনস্ক শিক্ষা, বাঙালি সত্তা যে শিক্ষা, সেই শিক্ষা তার ভিতরে ইনফিউজ করতে হবে। শিক্ষা এমন হওয়া উচিত, আমি পৃথিবীতে আমেরিকা গিয়ে পড়বো বা কি সেটা নিয়ে চিন্তা করতে হবে না, বরং শিক্ষাটা আমাদের এরকম হওয়া উচিত যে বাইরের দেশের মানুষজন ভাবে যারা এই দেশের শিক্ষা এত ভালো, ওই দেশ থেকে আমাদের দেশে এসে পড়তে পারে, সেরকম শিক্ষাই আমাদের হওয়া উচিত। এবং এটা প্রত্যেকটা হচ্ছে মানুষের কাছে কাম্য। জাপানের শিশু বা অন্য শিশুদের কথা বলি, তাদের সহবত, তাদের যে ব্যবহার, তাদের যে হচ্ছে ম্যানার, সেগুলোর কথা আমরা বলি। কেন গড়ে উঠছে? কারণ তাদের পারিবারিক এবং সেই সামাজিক যে শিক্ষাটা তারা ওইভাবে তাদের শিশুকে ছোটোবেলা থেকে দিয়ে আসছে, সেজন্য তারা জানে কীভাবে আরেকজনকে রেসপেক্ট করতে হয়, কীভাবে চলতে হয়, কীভাবে রাস্তাঘাট অপরিষ্কার না রাখতে হয়, কোথাও একটু ময়লা পড়লে কীভাবে সেটাকে পরিষ্কার রাখতে হয়। আমরা জানি না, কারণ আমাদের পরিবার বা আমাদের শিক্ষা এগুলো শেখায়নি। আমরা যেখানে সেখানে রাস্তা নোংরা করতে পছন্দ করি, আমরা যেখানে সেখানে জিনিসপত্র ফেলে দিতে পছন্দ করি, আমরা হচ্ছে বড়দের সম্মান করতে জানি না, অন্য মানুষকে রেসপেক্ট করতে জানি না, আমরা নারীদেরকে তো সম্মান করি না। প্রতিনিয়ত আমরা খুদ বের করি সে কীভাবে হাঁটলো, কীভাবে চললো, অর্থাৎ চললো, কী পোশাক পরলো, চুল খোলা রইলো কিনা, কী করলো সেটা নিয়ে। আমি এটা ভাবি না যে আমার যদি শিক্ষা থাকে, আমি যদি প্রকৃত ধর্মীয় মানতে থাকি, তাহলে আমার দৃষ্টি অবনত হবে। আমার সামনে যা কিছু থাক না কেন, আমার সামনে যদি কেউ ওরকম কোনো ছবিও লাগায়, সেটাও আমি হতে দেখতে বাধ্য হতাম না, অথবা আমার ভিতরটাকে কোনো পরিবর্তন করতে পারবে না। তার মানে যদি আমি ইমানদার হই, তাহলে আমার ইমানেও সমস্যা আছে, কারণ আমি সেরকম করে আমার ভিতরটাকে পরিবর্তন করতে পারিনি, আমার ভিতরে সেই কন্ডিশন রিফ্লেক্স আমি তৈরি করতে পারিনি। আর আমি যাই হই, আমার ভিতরে শিক্ষাটা ঢুকতে পারেনি। শিক্ষা যদি ঢুকতো তাহলে আমি ইগনোর করতাম। বাইরের দেশে মেয়েরা অজস্র নিজেদের মতো কাপড় চোপড় করে ঘুরতেছে, তাহলে কেন প্রত্যেকটা ছেলেরা ঝাঁপিয়ে পড়ে না তার উপরে? কারণ জানে এটাই স্বাভাবিক, কারণ ছেলেগুলো এগুলো দেখে দেখে অভ্যস্ত, তার ভিতরে সে কন্ডিশন রিফ্লেক্স তৈরি হয়ে গেছে যে এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতাটা আমাদের বাচ্চাদের ভিতরে ঢুকতেছে না। একটা ছোটো গল্প বলি। এই আমাদেরই এক আপা তার এক অভিজ্ঞতায় লিখেছিলেন ফেসবুকে, খুব ভালো লেগেছিল গল্পটা, যে তার ছেলে বিদেশে পড়তে গেছে, একটা রুমে তারা থাকার জন্য, হোস্টেলের মতো থাকার জন্য রুম ঠিক হলো, তারা সাময়িক তারপরে তাদের থাকার ব্যবস্থা হবে সেই রাতের জন্য। একটা রুমে 3 জন তখনও উঠে গেছিলো, 3টাই ছেলে ছিল। তো ওরা 4টা সিট ছিল, ওরা ভাবছিল যে 4 নাম্বারটা কে হবে, 4 নাম্বারটা কে হবে। রাত প্রায় অনেক রাত 1:30 2টার দিকে তখন 4 নাম্বার তাদের যে পার্টনার সে কিন্তু হাজির হলো, এবং ওরা অবাক হয়ে দেখলো একটা মেয়ে, এবং সে এসে সুন্দর তার ড্রেস আপ পাল্টে ওই তার যে সিটটা সেখানে কিন্তু সে ঘুমিয়ে পড়লো। সে কিন্তু একবারও ভাবলো না যে এই রুমে 3টা ছেলে আছে আর আমি একটা মেয়ে। কেন তৈরি হলো না? আমার দেশে কি সেটা সম্ভব? আমার দেশে 3টা রুমের ছেলের মধ্যে একটা মেয়েকে ঘুমাতে যেতে পারবে একই রুমের ভিতরে? সে সাহস, সে অবস্থা তার ভিতরে তৈরি হবে, সে রিফ্লেক্স কন্ডিশন রিফ্লেক্স তার ভিতরে আছে রে? কেন নেই? কারণ আমার বেড়ে ওঠা, কারণ আমার সামাজিক অবস্থা। তাহলে ওই ভিতরে ওদের কেন আছে? কারণ তাদের শিক্ষা, তাদের বেড়ে ওঠা, তাদেরকে ওইভাবে রেসপেক্ট করছে যে এখানে যে মেয়েটা শুবে সে একটা শিক্ষার্থী, সে কোনো খাবারের জন্তু না, নাহলে 3টা ছেলে মিলে ওই মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়তে পারত। কিন্তু সেটা কিন্তু হয়নি। এবং এই 3টা ছেলের মধ্যে একজন কিন্তু বাঙালি, যে অভিজ্ঞতাটা শেয়ার করছে এবং বলছে যে আমি অবাক হয়ে গেলাম যে ওই মেয়েটা অবলীলায় এসে কিন্তু তার জায়গায় শুয়ে পড়লো, এবং রাতভর আর আমি ঘুমে উঠে পরদিন উঠে আমরা যে যার জায়গায় কাজে চলে গেলাম, কিন্তু সে কিন্তু একবার ভাবলো না যে এই ঘরে 3টা ছেলে আছে আর ও একমাত্র মেয়ে।
এটাই হচ্ছে ভাবনার জায়গা। আমাদের ভাবনার জায়গাটা পরিবর্তন করতে হবে, তাহলে কোনো কিছু আর চোখে পড়বে না। কে কি পড়লো, কে কোথায় হাঁটলো, কীভাবে গেল, কি পড়লো, কিচ্ছু চোখে আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে শুধু মানুষ, শুধু মানুষের চেহারা। আমার ভেতরের সেই কন্ডিশন রিফ্লেক্সে আমি যদি শুধু আমার ভেতরের মানুষটাকে ঠিক করতে পারি, তাহলে আমি সামনে, চোখের সামনে শুধু মানুষই দেখব, খাবার দেখব না। তাই আমার যারা ছাত্রছাত্রীরা আছো, যারা আমাকে সামান্যতম একটু মানো, তাদের প্রতি আমার রিকোয়েস্ট, তোমরা যখন বাবা মা হবে, তোমাদের সন্তান যে মানুষ করবে, তখন একটা ছেলে একটা মেয়েকে আলাদাভাবে মানুষ করবে। তাদেরকে একটা ছেলেও একটা মেয়ে, যাই হোক মানুষ, সে মানুষ হিসাবে মানুষ করো। ছেলের ভিতরেও যে মানবিকতা, মেয়ের ভিতরে সে মানবিকতা, একই জিনিস ইনফিউজ করার চেষ্টা করো সমান করে। তাহলেই দেখবে একদিন বাংলাদেশটা এই মানুষদের কারণেই আবার সুন্দর হয়ে উঠবে। তখন আর পত্রিকা খুললে, টিভির পর্দা খুললে ধর্ষণের গল্প শুনতে হবে না। তখন শুধু মানবিকতার গল্প শোনা যাবে, তখন দেশটা অনেক ভালো হয়ে যাবে। তাই আমাদের ভিতর যারা আমাদের শিক্ষকরা আছি, আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে যারা ভালোবাসি, তাদের উচিত আমরা যতটুকু পারি, আমরা যখন ছাত্রছাত্রীদের পাই তখন তারা অনেকটা বড় হয়ে যায়, ওই সময় তাদের আমূল পরিবর্তন করা সম্ভব হয় না। আমি যেমন ক্লাসে সবসময় বলি যে তোমাদেরকে আমি ফিজিওলজি পড়াবো এমন কোনো কথা নেই। আমি তোমাদেরকে একজন শিক্ষক হিসাবে আমার যে দায়িত্ব, মানুষ হওয়ার কাজে তোমাদের যতটুকু সাহায্য করা, আমি যতটুকু পারি, কারণ আমি নিজেও পুরোপুরি মানুষ হতে পারছি কিনা এরকম কোনো কথা নেই। তাই তোমাদের যতটুকু মানুষ হওয়ার জন্য যতটুকু সাহায্য করার দরকার, চেষ্টা করবো সেটুকু করার। তাই আমি ফিজিওলজির পাশাপাশি সমসাময়িক অনেক বিষয় নিয়ে কথা বলি আমার ক্লাসে, এটা আমার ছাত্রছাত্রীরা জানে। আর এই কারণেই আজকের এই ভিডিওটা করা। তো যারা আছো, তোমাদের পরিবার এবং আশেপাশে যে পরিবারগুলো আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করো, নতুন প্রজন্ম যারা নতুন করে মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, মানবিকতা, সম্পর্ক, নৈতিক শিক্ষা নিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই কন্ডিশন রিফ্লেক্স যেন তার ভিতরে তৈরি হতে পারে, সেই আশা করি। সবাই ভালো থেকো, মানবিক থেকো, মানুষের পাশে থেকো। আবার দেখা হবে।